আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা ব্যারন স্টোপেলসের আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথম মডেল টেস্টের সবগুলো প্যাসেজ। তো আমি প্রথম প্যাসেজটা দিয়েছিলাম একটা সিঙ্গেল ভিডিওতে, তো আজকে কিন্তু আমরা সবগুলো প্যাসেজই দেখব। তো তাহলে শুরু করি। তো এই প্যাসেজটা আগে যারা দেখেছেন তারা তো পারবেন ইনশাআল্লাহ। তারপর আমি একটু করে বলে দিচ্ছি কোশ্চেন বাই কোশ্চেন। which title best express the idea in this passage? এই প্যাসেজের কোন টাইটেলটা, মানে নিচের যে চারটা টাইটেল আছে, কোনটা বেশি স্যুট করবে বা কোনটা বললে আসলে সবচেয়ে বেশি সুন্দর হয়? এ কেমিক্যাল ইকুয়েশন, তারপরে দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, দ্য পার্টস অফ ভ্যাসকিউলার প্ল্যান্টস, দ্য প্রোডাকশন অফ সুগার, কোনটা? তো যেহেতু আমাদের এই প্যাসেজটা হচ্ছে ফটোসিনথেসিসকে নিয়ে, অর্থাৎ সালোক সংশ্লেষণকে নিয়ে, অতএব আমরা যদি এই প্যাসেজের টাইটেলটা দিই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, তাহলে এটি আমাদের জন্য বেস্ট হয়। সালোক সংশ্লেষণ কিভাবে গাছ তার খাদ্যটা উৎপাদন করে সেই বিষয়টা নিয়ে যেহেতু প্যাসেজটা, তাহলে দ্য প্রসেস অফ ফটোসিনথেসিসটা দিলেই সুন্দর হয়। 2 নম্বর, দ্য কম্বিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু ফর্ম সুগার রেজাল্ট ইন অ্যান এক্সেস অফ। তার এখানে বলতে চাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে কি হয়। তো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে আমরা জানি, আমরা প্যাসেজটা পড়লে বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে আমাদের অক্সিজেনটা তৈরি হয়। অর্থাৎ বাতাসে যে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা, এবং মাটির মধ্য থেকে রুট দিয়ে বা শিকড় দিয়ে গাছ যে পরিমাণ ময়েশ্চার টেনে নেয় বা পানি টেনে নেয়, ওইটার যৌথ প্রযোজনায় অক্সিজেন তৈরি হয়। তাহলে এখানে আনসার হচ্ছে অক্সিজেন। এরপরে 3 নম্বরে যদি আমরা দেখি, উইচ প্রসেস ইজ দ্য অপোজিট অফ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের অপোজিট প্রসেস কোনটা? ডিকম্পোজিশন, সিনথেসাইজেশন, ডিফিউশন, রেসপিরেশন। তো আমরা যদি প্যাসেজটায় যাই তাহলে আমরা প্যাসেজে দেখব দিস এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্ল্যান্টস ইজ দ্য অপোজিট অফ দ্য প্রসেস দ্যাট অকার্স ইন রেসপিরেশন। অর্থাৎ প্ল্যান্ট এর মধ্যে যে গ্যাস এর যে এক্সচেঞ্জটা, অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড এবং যে ইয়াটা ছাড়ে, অর্থাৎ অক্সিজেনটা ছাড়ে, এই যে অপোজিট, এটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে রেসপিরেশনের সম্পূর্ণ বিপরীত। তাহলে এখানে আমাদের বলা আছে রেসপিরেশন, অতএব আমাদের আনসার হবে রেসপিরেশন। এরপরে 4 নাম্বার, ইন ফটোসিনথেসিস এনার্জি ফ্রম দ্য সান ইজ। তো ফটোসিনথেসিসের মধ্যে এনার্জিটা, মানে সূর্য থেকে যে এনার্জিটা গাছে শোষণ করে, সেটি কি হয়? চেঞ্জ টু কেমিক্যাল এনার্জি কন্ডাক্টেড ফ্রম দ্য জাইলাম টু দ্য লেভেলস অফ গ্রিন প্ল্যান্টস, নট নেসেসারিলি টু দ্য প্রসেস রিলিজড 1 to 1 ফর ইচ মলিকিউলার অফ কার্বন ডাইঅক্সাইড ইউজ। তো এটা আমাদের স্পষ্ট প্যাসেজের মধ্যে দেওয়া আছে যে অর্থাৎ সান থেকে যে এনার্জিটা পাওয়া যায় সেটা কেমিক্যাল এনার্জিতে রূপ নেয়। তো আমরা যদি এই জায়গাটা লক্ষ্য করি, অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্রসেস, এই প্রসেসের কারণে রেডিয়েন্ট এনার্জি ফ্রম দ্য সান এর যে রেডিয়েশন আছে, বিচ্ছরণ, যে সান থেকে যে বিচ্ছুরিত আলো, যে তাপটা আসে, ইজ স্টোরড অ্যাজ কেমিক্যাল এনার্জি। এটা কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোরড হয় গাছের মধ্যে, বা গাছ শোষণ করে নেয়। ইন টার্ন দ্য কেমিক্যাল এনার্জি ইজ ইউজ টু ডিকম্পোজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। ফলে এই এনার্জির ফলে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারকে ডিকম্পোজ করে ভেঙে ফেলে, এটাকে পরে আরও জটিল থেকে জটিল কম্পোজিশনটা গঠন করে থাকে। আমি যে সিঙ্গেল ভিডিওতে এখানে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করার ট্রাই করেছি, তো ওটা দেখে নিলে বেটার হবে, আর না হলে এতটুকু পড়লে হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে যে এখানে কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়, সূর্যের তাপটা কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়, গাছে কি করে এটাকে শোষণ করে, এটাকে ভেঙে ফেলে, এটার মধ্য দিয়ে ভাঙে কার্বন ডাইঅক্সাইডকে এবং ওয়াটারকে। তো এগুলোতে অ্যানিমেটেড ভিডিও আছে, অর্থাৎ এগুলো আসলে বায়োলজি রিলেটেড পড়া, তো ওইখান থেকে দেখে নিলে হবে, বা শুধু এগুলো দেখলেও হবে। আচ্ছা, 5 নাম্বার দেখি, ফাইন্ড দ্য সেন্টেন্স ইন প্যারাগ্রাফ 1 দ্যাট ডিসক্রাইব হাউ অক্সিজেন ইজ রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কপি ইট টু দ্য স্পেস বিলো। তো 5 নাম্বারটা আসলে ওই আমাদের ব্যারন স্টোপেলসের প্যাসেজগুলো আসলে অন্যরকম। তো 5 নাম্বার এটা কিন্তু ওইভাবে অপশন সিস্টেম করে দেওয়া নাই। তো পরীক্ষায় প্যাসেজগুলো আসলে কিন্তু 5 নাম্বারটা দিবে না, এইভাবে দিবে, এইগুলো দিবে, যেগুলো অপশন সিস্টেম আছে ওগুলো দিবে। The word stored in paragraph 2 is closest in meaning to. তো stored একটা শব্দ রয়েছে 2 নম্বর প্যারাগ্রাফের মধ্যে,
সেটা অর্থ কি? এই যে এখানে বলা আছে রেডিয়েন্ট এনার্জি ফ্রম দ্য সান ইজ স্টোরড অ্যাজ কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি হিসেবে এটাকে স্টোর করা হয়। স্টোরড মানে কি? আমরা জানি স্টোরড মানে হচ্ছে কোনো কিছুতে রাখা কোনো কিছু। তো স্টোরড মানে কি? তো স্টোরড মানে হচ্ছে রিটেইনড। স্টোরড মানে আমাদের রিটেইনড, অর্থাৎ যেটা মানে থাকে কোনো একটা কিছুর মধ্যে জমে থাকে এরকম। কনভার্টেড, ডিসকভার্ড, স্পেসিফিক না। এরপরে দিয়ার ইন প্যারাগ্রাফ 2 রেফার্স টু। তো দিয়ার যে রয়েছে 2 নম্বর প্যারাগ্রাফের মধ্যে দিয়ার রয়েছে, তো সেটা কাকে বোঝায়? রেডিয়েন্ট এনার্জি এন্ড কেমিক্যাল এনার্জি, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার প্রোডাক্টস, কমপ্লেক্স সাবস্টেন্স, কাকে বোঝায় দেখি একটু। তো আমরা যদি দিয়ার দেখি 2 নম্বর ইয়েতে, হ্যাঁ এই যে এই জায়গাটায় আমাদের রয়েছে ইন্টার্ন দ্য কেমিক্যাল এনার্জি ইজ ইউজ টু ডিকম্পোজ কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। কেমিক্যাল এনার্জিটা দ্বারা কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারকে ভেঙে ফেলা হয়, ডিকম্পোজ করা হয় এটাকে। দ্য প্রোডাক্টস অফ দিয়ার ডিকম্পোজিশন, এবং তাদের ডিকম্পোজিশনের প্রোডাক্ট হিসেবে আর রিকম্বাইন ইন্টু এ নিউ কম্পাউন্ড, এবার নতুন করে একটা যৌগ গঠন হয়। তাহলে তাদের ডিকম্পোজিশন বলতে কাদের ডিকম্পোজিশন? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের ডিকম্পোজিশনের মধ্য দিয়ে নতুন একটা প্রোডাক্ট আসে বা নতুন একটা কেমিক্যাল গঠিত হয়। তাহলে এই যে আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, দিয়ার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। 8 নম্বর, দ্য ওয়ার্ড সাকসেসিভলি ইন প্যারাগ্রাফ 2 ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। তো সাকসেসিভলি মানে কি? উইথ এফোর্ট, ইন এ সিকোয়েন্স, স্লোলি, কেয়ারফুলি, কোনটা? তো যদি দেখি আমরা দেখবো যে সাকসেসিভলি এখানে বলা আছে দ্য প্রোডাক্ট অফ দিয়ার ডিকম্পোজিশন নিউলি কম্পাউন্ড which successively builds up into the more and more complex substance। ফলে এটা কনসিকুয়েন্টলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা আরো কমপ্লেক্স উপাদান গঠন করে, দ্যাট কম্প্রাইজ দ্য প্ল্যান্ট, যেটা প্ল্যান্টকে কম্প্রাইজ করে বা প্ল্যান্টের মধ্যে গঠিত হয়ে ওঠে। ওকে, তাহলে এখানে আমাদের সাকসেসিভ ব্রেভেনি হচ্ছে ইন এ সিকোয়েন্স, অর্থাৎ ফলশ্রুতিতে বা স্টেপ বাই স্টেপ। এরপর বিসাইড দ্য ম্যানুফ্যাকচার অফ ফুড ফর প্ল্যান্টস, হোয়াট ইজ অ্যানাদার বেনিফিট অফ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের মধ্য দিয়ে তো গাছের খাবার উৎপাদন হয়, গাছে খাদ্য উৎপাদন করে, তো এটার আর কি বেনিফিট রয়েছে? যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আর কি রয়েছে। এইখানে স্পষ্ট শেষে বলা আছে অ্যাট দ্য সেম টাইম, একই মানে পাশাপাশি, a balance of gases is preserved in the atmosphere by the process of photosynthesis। ফটোসিনথেসিসের প্রসেসের মধ্য দিয়ে অ্যাটমসফিয়ারের মধ্যে যে গ্যাস আছে সেটার মধ্যে অ্যাটমসফিয়ারে যে গ্যাসটা রক্ষিত রয়েছে, সংরক্ষিত রয়েছে, সেটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। তাহলে আমাদের এখানে কি হবে? মেনটেন্স এ ব্যালেন্স অফ গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে কথা। এরপরে আমরা যাব, তাহলে আমাদের এরপরে গ্যাসেস অ্যাটমসফিয়ারের মধ্যে ব্যালেন্স রক্ষা করে। এরপর 10 নম্বর হচ্ছে which of the following is not true of the oxygen used in photosynthesis। আচ্ছা, তো 10 নম্বরের মধ্যে বলা হচ্ছে যে অর্থাৎ অক্সিজেনটা ইউজ হয় না, কোনটার জন্য অক্সিজেন ইউজ? অক্সিজেন ইজ অ্যাবজর্বড বাই দ্য রুটস, নো। এখানে আমাদের যদি আমরা ফ্যাসেজটা দেখি তাহলে আমরা দেখব যে অক্সিজেনটা রুট দিয়ে কি হয় না, অ্যাবজর্বড হয় না। এই যে এখানে বলা আছে ইন মোস্ট প্ল্যান্টস দ্য ওয়াটার রিকোয়ার্ড বাই দ্য ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের জন্য যে পানিটা দরকার, গাছে খাবার উৎপাদনের জন্য যে পানিটা দরকার, পানির প্রসেস, ফটোসিনথেসিস প্রসেসের মধ্যে যে পানিটা দরকার, ইজ অ্যাবজর্বড ফ্রম দ্য সয়েল বাই দ্য রুটস। রুট দ্বারা সেটা কি করা হয়? সেটা অ্যাবজর্ব করা হয় বা শুষে নেওয়া হয় মাটি থেকে। অ্যান্ড ট্রান্সলোকেটেড থ্রু দ্য জাইলাম অফ দ্য রুট, এবং রুটের যে জাইলাম আছে ওইটার মধ্য দিয়ে এবং যে শিকড় আছে ওইটার মধ্য দিয়ে পুরো গাছের পাতায় বা পুরো গাছের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মানে এখানে ওয়াটারটা হয় না, ওয়াটারটা লাগে না। এই যে এখানে বললাম which of the following is not true of the oxygen used in the water, মানে অক্সিজেনটা ইউজ হয় না ফটোসিনথেসিসের কোন ক্ষেত্রে? তাহলে এইখানে ফটোসিনথেসিসের ক্ষেত্রে অক্সিজেনটা ইউজ হয় না, এখানে বরং ইউজ হয় ওয়াটারটাকে রুট দিয়ে অ্যাবজর্ব করা হয়। এখানে অ্যাবজর্ব বাই দ্য রুট, রুট দ্বারা কি অ্যাবজর্ব হয়? কে অ্যাবজর্ব হয়? অক্সিজেন না, হবে ওয়াটার ইজ অ্যাবজর্ব বাই দ্য রুটস। তারপর অক্সিজেন ইজ দ্য প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের সমন্বয়ে অক্সিজেন হয়, অবশ্যই। অক্সিজেন ইজ ইউজড ইজ রেসপিরেশন, রেসপিরেশনের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ওকে, অক্সিজেন ইজ রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার থ্রু দ্য লিভস, লিভসের মধ্য দিয়ে যে গাছের পাতা আছে ওটার মধ্য দিয়ে অক্সিজেন ছড়ায়। তো এগুলো তো একেবারে কমন একটা বিষয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি পরের ফ্যাসেজে আলফ্রেড বার্নহার্ড নোবেল। তো আলফ্রেড নোবেলের কথা বলা হচ্ছে এই ফ্যাসেজের মধ্যে। তো কোশ্চেনে
এটা আমাদের ক্লিফটোফেলোস ছিল, এখানে আমাদের ব্যারন্সের মধ্যে রয়েছে। তো আমরা যদি একটু করে দেখি যে আসলে কি বলা আছে, আমরা কোশ্চেন থেকে আসি তাহলে আমাদের জন্য ইজি হয়। তো আমরা যদি দেখি 11 নাম্বার, হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাসড, যে আসলে প্যাসেজটা কোন বিষয়টা নিয়ে আসলে আলাপ আলোচনা করছে বা কোন বিষয়টা নিয়ে প্যাসেজটা কথা বলছে। তো আলফ্রেড বার্ন রোবেল, দ্য নোবেল প্রাইজেস গ্রেট কন্ট্রিবিউশন টু ম্যানকাইন্ড, সুইডিশ ফিলান্থ্রপি। তো আমরা যদি দেখি যে আসলে এই প্যাসেজটা হচ্ছে নোবেল প্রাইজ নিয়ে, এই যে আলফ্রেড নোবেল ইনভেন্টর এবং ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যিনি খুবই মানুষের প্রতি দরদ রাখেন বা মানুষ প্রেম, হিউম্যান কাইন্ড এর প্রতি যার অনেক বেশি দয়া থাকে তাদেরকে ফিলান্থ্রপিস্ট বলে। তো উনি বিকুইথ মানে উইল করে দেন তার মানে বিশাল বড় যে টাকা পয়সা, ফরচুন মানে এখানে টাকা পয়সা ধন সম্পদ, একটা ট্রাস্টকে উনি উইল করে দেন, যেটাকে মানে ডিজিগনেট করে স্বীকৃতি দেওয়া হয় ফান্ড হিসেবে, ফ্রম উইচ দ্য অ্যানুয়াল প্রাইজেস কুড বি অ্যাওয়ার্ডেড, এবং যে ফান্ড থেকে মূলত প্রতি বছর নোবেল প্রাইজটা দেওয়া হয় টু ইন্ডিভিজুয়ালস, ওই সকল মানুষদেরকে এবং ওই সকল প্রতিষ্ঠানদেরকে যারা অনেক বড় কিছু অর্জন করেন বা কন্ট্রিবিউট করেন, অবদান রাখেন ইনভেনশনের মাধ্যমে বা কোনো কিছু আবিষ্কারের মধ্য দিয়ে, যেটা মানব জাতির জন্য, যে আবিষ্কারটা মানব জাতির জন্য অনেক বেশি ফলপ্রসূ হয় বা মানব জাতির জন্য অনেক বেশি কল্যাণকর হয় প্রত্যেক বছর। তাহলে প্রত্যেক বছর বিভিন্ন মানুষ সৃষ্ট বিভিন্ন আবিষ্কার বা বিভিন্ন গবেষণা, বিভিন্ন জিনিস যেটা মানব জাতির জন্য খুব একটা ফলাফল ভালো কিছু বয়ে নিয়ে আসে, ওরকম লোকদেরকে পুরস্কৃত করার জন্য উনি তার যে টাকা পয়সা ছিল বিশাল অঙ্কের, ওইটা একটা ট্রাস্টের মধ্যে উনি কি করে যান, উইল করে দিয়ে যান। ওকে, তো এরপরে বলা হচ্ছে যে লেজেন্ড অনুযায়ী যে নোবেলের যে ডেথ সিরিয়ালে ভুলক্রমে নিউজ পেপারে সেটা কি করা হয়, অর্থাৎ ছাপা হয়, এবং তার যে মৃত্যুর অবিটুয়ারি মানে মৃত্যুর যে বিষয়টা সেটাকে ফোকাস করা হয়, এবং দ্য ফ্যাক্ট দ্যাট নোবেল হ্যাড ইনভেন্টেড ডাইনামাইটস। ঠিক আছে, এরপরে ওইখানে আরো বলা হয় যে নোবেলের যে ডাইনামাইট আবিষ্কার করছে সেটা। তো এই জিনিসটা মানে বলা হচ্ছে আর কি যে হি রিরোট হিজ উইল, তিনি তার যে ইয়াটা ছিল উইল বা টাকা বা সম্পত্তি, আমরা বলি যে উইলটা যে টাকা সম্পত্তির যে একটা ইয়ে থাকে সেটা উইল করে দিয়ে যান 1895-তে। এরপরে ইস্টাবলিশ হয়, এরপরে অরিজিনাল অ্যামাউন্ট অফ $9 মিলিয়ন, $9 মিলিয়ন মানে যে অরিজিনাল অ্যামাউন্টটা তিনি উইল করে দিয়ে যান, নোবেল ফাউন্ডেশন সেটার লিগ্যাল ওনার হয়, এবং এই পুরো যে ফান্ডের যে একটা ব্যবস্থাপনা সেটা করতে শুরু করে, এবং ইনস্টিটিউটিং এবং শুরু করেন ওনারা প্রাইজ দেওয়া দ্যাট আর নেমড আফটার হিম, অর্থাৎ এই যে ফান্ডের নাম নোবেল ফাউন্ডেশন, ওই নোবেল ফাউন্ডেশন থেকে তারা পুরস্কার দেওয়া শুরু করেন, এবং নোবেল ফাউন্ডেশনের মধ্য দিয়ে তারা বিভিন্ন পুরস্কারগুলো অর্গানাইজ করা শুরু করেন বা এস্টাবলিশ, এটাকে যা পরিচালনার জন্য যা যা করা দরকার সেটা করে। এবারে স্ট্যাটিউস বা বিভিন্ন নীতিমালা, বিভিন্ন লিখিত নীতিমালা অ্যাওয়ার্ডটাকে প্রাইজ মানে প্রাইজ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা পরিচালনার জন্য কি করা হয়, লেখা হয়, অ্যালং উইথ গাইডলাইন্স ফর অপারেটিং প্রসিজার্স, এবং এটা পরিচালনার জন্য যে গাইডলাইন সেগুলো ওইখানের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এবারে 5 বছর পরে, নোবেলের 5 বছর পরে প্রথম দ্য ফার্স্ট 5 প্রাইজেস, প্রথম 5টা পুরস্কার $40,000 মূল্যের 5টা পুরস্কার দেওয়া হয়। তো অরিজিনালি দেয়ার ওয়াজ 6 ক্লাসিফিকেশন, এখানে মানে 6টা অরিজিনালি এখানে 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়, মানে বিশেষ অবদানের জন্য 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজটা দেওয়া হয়। সেগুলো হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ফিজিওলজি, মেডিসিন, লিটারেচার এবং ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক যে অর্থাৎ বৈশ্বিক যে শান্তি সেটা প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়। এরপরে এটা মানে অনবরত এই জিনিসটাকে পরিচালনা করা হতে থাকে, এবার চলতে থাকে। এবার প্রাইজ দেওয়াটা নোবেল ফাউন্ডেশন কর্তৃক স্টকহোমে যেটা অবস্থিত, এবং তারা 1901-এ এই পুরস্কারটা প্রথম দিয়ে থাকেন। এই নোবেল ফাউন্ডেশন থেকে 1901-এ প্রথম পুরস্কার দেওয়া হয়, এবং 1969-এ 6 নম্বর যে প্রাইজ হিসেবে যে নতুন একটা ফিল্ড, সেটা হচ্ছে ইকোনমিক্স, সেটাকে ইনক্লুড করা হয়, এবং সেন্ট্রাল ব্যাংক, সুইডেনের সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অ্যাড করা হয়। এবারে ক্যান্ডিডেটরা, প্রাইজের ক্যান্ডিডেটরা মানে যারা নোবেল পুরস্কারটা জিততে চান, তারা অবশ্যই কি করবেন, তাদের লিখিত আকারে তারা
অর্থাৎ তাদের নামটা জমা দিবেন ফাউন্ডেশনের কাছে। প্রতি বছরে কোয়ালিফাইড হলে, তিনি যদি কোয়ালিফাইড হন এবং অথরাইজড কর্তৃক রিকগনিশন, অর্থাৎ যারা তাকে করবেন, পুরস্কৃত করার জন্য মনোনীত করবেন, তারা কর্তৃক যেন মানে হওয়ার পরে, অথরাইজড হওয়ার পরে তারা কি করবেন, নিজের নামটা পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা যে কম্পিটিটিভ ফিল্ডগুলোতে তারা আবেদন করতে পারবেন। এবারে কেমিস্ট্রি, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, এবারে ইকোনমিক্স, এগুলো সিলেক্টেড হয়। এই তিনটা ক্যাটাগরিতে পুরস্কার জন্য সিলেক্টেড করা হয় রয়্যাল সুইডিশ একাডেমি কর্তৃক। এবং পিস, যারা বৈশ্বিক শান্তির জন্য যারা নমিনি বা তাদের মধ্যে থেকে যাকে পুরস্কৃত করা হবে তাকে বাছাই করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক। নরওয়ে যে কমিটিকে নরওয়ের পার্লামেন্ট কি দিয়ে দেয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন বা অর্থাৎ নিযুক্ত করেছেন। এরপরে ওইখানে থাকে উইথ কিং অফ সুইডেন্স অফিসিয়েটিং, এবং ওইখানে সুইডেনের যে রাজা থাকে তার কি থাকে, এখানে হস্তক্ষেপ থাকে। দ্য প্রাইজ আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন স্টকহোম অন ডিসেম্বর 10 ডিসেম্বর এটা স্টকহোমে প্রাইজটা কি করা হয়, দেওয়া হয়। নোবেলের যে মৃত্যুবার্ষিকী হিসেবে এটা দেওয়া হয়। এবং এই যে ভ্যালু, মূল্যায়ন এবং যে সম্মাননা এবং যে প্রেস্টিজ, নোবেল প্রাইজের যে প্রেস্টিজ হ্যাড কন্ট্রিবিউট টু গ্রো, এটা কন্টিনিউড, এটা দিন বা দিন বাড়তেছে। টুডে দ্য প্রাইজেস ইনক্লুড এ মেডেল, এই প্রাইজে কি কি আছে, মেডেল আছে, ডিপ্লোমা আছে এবং ক্যাশ অ্যাওয়ার্ড আছে, অর্থাৎ নগদ অর্থ আছে $1 মিলিয়ন। ওকে, তাহলে এই পুরো প্যাসেজটা কি সম্পর্কে, পুরো প্যাসেজ হচ্ছে নোবেল প্রাইজ সম্পর্কে। ওকে, ওয়াই ওয়ার দ্য প্রাইজেস নেমড আফটার ব্রানহাম নোবেল, আলফ্রেড ব্রানহাম নোবেলের নামে কেন এই প্রাইজের নাম করা হয়? কারণ হচ্ছে হি লেফট মানি ইন হিজ উইল, তিনি তার উইলে কি করে যান, টাকা পয়সা রেখে যান, টু ইস্টাবলিশ এ ফান্ড ফর দ্য প্রাইজেস। এখানে শুরুতেই বলা আছে যে তিনি পুরস্কৃত করার জন্য তিনি টাকা পয়সা রাখি যান। যে এখানে ভাস্ট ফরচুন ট্রাস্টেড টু হি ডিজিগনেট এজ এ ফান্ড ফ্রম হুইচ অ্যানুয়াল প্রাইজেস কুড বি অ্যাওয়ার্ডেড টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড রেকগনাইজ দ্যাট হ্যাড অ্যাচিভ থ্রু ইনভেনশন অর ডিসকভারি দ্যাট হুইচ হ্যাভ। তাহলে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ভাস্ট ফরচুন, বা তিনি এই যে বিকুইথ মোস্ট অফ হিজ ভাস্ট ফরচুন, তার প্রচুর টাকা পয়সা যেটি তিনি অর্জন করেছিলেন ডাইনামাইট আবিষ্কারের মধ্য দিয়ে, সেটা তিনি পুরস্কৃত করার জন্য প্রতি বছর মানুষদেরকে যারা অবদান রাখেন মানব সভ্যতায় বিভিন্ন আবিষ্কারের মধ্য দিয়ে মানব সভ্যতার জীবনকে আরো সহজ করে তোলে, তাদেরকে পুরস্কৃত করার জন্য একটা ট্রাস্ট তিনি গঠন করে যান, উইল করে দিয়ে যান। ওকে, তো এরপরে দেখি, তারপর বাকি অপশনগুলো হবে না, আমি ইজির জন্য দিয়ে দিচ্ছি এগুলো। He won the first Nobel Prize for his work, এগুলো হবে না, পড়লে বোঝা যাবে। দ্য ওয়ার্ড উইল ইন লাইন 4 ইজ রেফার টু, উইল মানে কি, ওই যে ওইখানে যে উইলের কথা বলা হয়েছে 4 নাম্বার লাইনে, তো উইল মানে কি আমরা যদি দেখি এখানে উইল মানে কি, of vast his fortune to trust he is designated as a fund for annual prizes could be awarded to individuals and organizations that has achieved through invented discovery that which could have benefit of humanity particularly. According to the legend, Nobel's death had been erroneously reported as a newspaper and the focus of obituary was that Nobel invented, এরপরে he rewrote his will, এই যে এখানে উইল মানে কি, উইল মানে হচ্ছে উইলকৃত সম্পত্তি, যে সম্পত্তিটা কাউকে পার্টিকুলার কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে উইল মানে হচ্ছে পার্টিকুলার সম্পত্তির কথা বলা হচ্ছে। তাহলে উইল মানে কি, নোবেলস উইশেস, নোবেলের যে ইচ্ছা সেটা লিগ্যাল, একটা লিগ্যাল ডকুমেন্ট যেটার মধ্য দিয়ে অন্য কেউ আর দাবি করতে পারবে না ওই সম্পত্তির বিষয়ে, তাহলে এটি হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট। ওকে, এরপরে 14 নম্বর দেখি, হাউ অফেন আর দ্য নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ডেড, কত দেওয়া হয়, তাহলে প্রতি বছর একবার করে দেওয়া হয়, প্রতি বছরে একবার দেওয়া হয়। ওকে, এই যে এখানে লেখা আছে ইন রাইটিং বাই ফেব্রুয়ারি ইচ অফ ইয়ার বাই এ কোয়ালিফাইড রিকগনিশন অথরিটি ইন দ্য ইচ ফিল্ড অফ দ্য কম্পিটিশন, তাহলে প্রতি বছর একবার করে দেওয়া হয় এই পুরস্কারটা, প্রতি বছর একবার করে দেওয়া হয়। ওকে, তাহলে আমরা চলে আসি, এরপরে আমরা 16তে আসি। 14 এখানে ওই আমাদের ব্যালেন্স টোপালের মধ্যে একটু প্যাসেজের মধ্যে কিছু জিনিস আছে, তোমরা যারা পড়েছো ব্যালেন্স টোপাল ওখানে দেখবে যে ছোট ছোট এই আবার এই প্যাসেজ থেকে ছোট ছোট টুকরো করে আবার ওখানে আনসার করতে বলে, তো ওগুলো আসলে এইভাবে অপশন ওয়াইজ না থাকলে ওগুলো কিন্তু পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে এগুলো। আউটস্ট্যান্ডিং ইন লাইন 4 কুড বি দ্য বেস্ট রিপ্লেসড, মানে আউটস্ট্যান্ডিং অবদানের জন্য, তো আউটস্ট্যান্ডিং মানে কি, এক্সেপশনাল, রিসেন্ট, তারপরে আনইউজুয়াল, ইস্টাবলিশড, এক্সেপশনাল অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়। 17 নম্বর, এ নোবেল প্রাইজ উড নট বি গিভেন টু, নোবেল প্রাইজটা দেওয়া হয় না, কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, আমরা যে কেমিস্ট্রি মেমিস্ট্রি এগুলো দেওয়া হয়, তো এখানে স্পষ্ট করে ওইরকম বলা না, এখানে ইনডিরেক্টলি বলা আছে, অ্যান অথর হু রোট এ নোবেল, একজন অথর যিনি নোবেল লিখেছেন,
এ ডক্টর হু ডিসকভার্ড এ ভ্যাকসিন, এরপরে এ কম্পোজ হু রোট সিম্ফনি, এ ডেভেলপমেন্ট হু নেগোশিয়েটেড ফিস সেটেলমেন্ট। তো আমরা জানি ফিস সেটেলমেন্টে দেওয়া হয়। তারপরে নোবেল যদি ওরকম গৃহীত হয় একটা নোবেল, তাহলে সেখানে দেওয়া হয়, ভ্যাকসিনে দেওয়া হয়। কিন্তু এ কম্পোজ হু রোট সিম্ফনি, অর্থাৎ গান লেখার জন্য কোনো নোবেল প্রাইজ দেওয়া হয় না, এটা কিন্তু মানে ওইখানের মধ্যে নাই। এখানে ডিরেক্টলি বলা নাই আর কি, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো স্পষ্ট বলা নাই, মানে ইনডিরেক্টলি বলছে। সাহিত্যে দেওয়া হয়, হ্যাঁ, এরপরে মেডিসিনে দেওয়া হয়, এরপরে দেওয়া হয় পিসের জন্য, এটা ইনডিরেক্টলি বলছে আর কি। তাহলে কম্পোজ করলে, কোনো গান টান লিখলে এটার জন্য দেওয়া হয় না। এবার 18 নম্বর আসি, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দি স্টেট দিস প্রাইজেস হ্যাভ বিন অ্যাডমিনিস্টার্ড কন্টিনিউয়ালি বাই দ্য নোবেল ফাউন্ডেশন ইন স্টকহোম সিন্স দে ওয়ার ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন 1901। তো এটা তারা কি বোঝাচ্ছে, 1901-এ নোবেল কমিটি, স্টকহোমের যে নোবেল ফাউন্ডেশন আছে, তারা সর্বপ্রথম এই পুরস্কারটা দিয়েছিলেন। তো এটা তারা কি বোঝাচ্ছে? আচ্ছা, এতে তারা বোঝাচ্ছে 1 নাম্বার, দ্য নোবেল ফাউন্ডেশন ওভারসিস, ওভারসিস মানে হচ্ছে মানে ইয়া করা, অর্থাৎ অ্যারেঞ্জ করা, পরিচালনা করা, দ্য ম্যানেজমেন্ট অফ মানি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রাইজেস। এটা দ্বারা এই লাইন দ্বারা এটা বোঝাচ্ছে যে নোবেল ফাউন্ডেশন ওই টাকার ব্যবস্থাপনাটা করে এবং এই প্রাইজটা দিয়ে থাকে, এটা হচ্ছে কথা। দ্য নোবেল ফাউন্ডেশন সিলেক্ট দ্য রেসিপিয়েন্ট ফর দ্য অফ দ্য প্রাইজ, না, নোবেল ফাউন্ডেশন কিন্তু এটা সিলেক্ট করে না, ওখানে আলাদা ব্রাঞ্চ আছে সিলেক্টের জন্য। দ্য নোবেল ফাউন্ডেশন সলিসিট, আবেদন করে, অ্যাপ্লিকেন্টস রেকমেন্ডেশন না। এখানে মূলত এই বাক্যের অর্থ কি জানতে চাইছে, এই বাক্যের অর্থটা কি জানতে চাওয়া হয়েছে। ওকে, এরপর আসি, হোয়াট আর দ্য অ্যাওয়ার্ডস প্রেজেন্ট অন ডিসেম্বর 10, অর্থাৎ কোন পুরস্কারটা ডিসেম্বর 10-এ দেওয়া হয়? আলফ্রেড বার্নহার্ড নোবেল ডাইড, ওয়াই, কেন দেওয়া হয় যে 10 ডিসেম্বর কেন পুরস্কারটা দেওয়া হয়? আলফ্রেড বার্নহার্ড নোবেল ডাইড অন দ্যাট ডে, এই দিনে আলফ্রেড বার্নহার্ড নোবেল মারা গিয়েছিলেন, এই জন্য এই পুরস্কারটা, ওনার স্মরণে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের এইটা শেষ হলো। এবার আমরা আসি, এখানে কি বলা আছে, অল দ্য স্টেজ প্লেস হ্যাভ বিন সেট টু মিউজিক সিন্স দ্য ইরা অফ অ্যানশিয়েন্ট গ্রিক, অর্থাৎ আমাদের যে ড্রামা আছে, ড্রামা আমরা যে নাটক দেখি বর্তমানে, খুব পপুলার নাটক, এক একটা নাটকের মিলিয়ন ভিউ, এই নাটকের মধ্যে যে সং অর্থাৎ গান এর যে একটা সম্পৃক্ততা, তো সেটার নাম হচ্ছে অপেরা। তো এর সামনে আসতেছে, তো এটা আসলে কখন চালু হয়? তো স্টেজ প্লে মানে, এখানে প্লে মানে হচ্ছে ড্রামা, নাটক। স্টেজ অর্থাৎ মঞ্চ নাটকের মধ্যে মিউজিকটা অ্যাড করা হয়েছে অ্যানশিয়েন্ট গ্রিক থেকে, এই প্রচলনটা আছে। স্টেজ ড্রামার মধ্যে গানও থাকে, মানে কেউ অভিনয় করে, আবার ওদিকে কেউ বাঁশি বাজায়, গানও করে, এরকম। এবার ওয়েন দ্য ড্রামাস অফ সফোক্লেস অ্যান্ড এসকেইলাস ওয়ার অ্যাকম্পানিড বাই দ্য লেয়ার্স অ্যান্ড প্লট, অর্থাৎ সফোক্লেস এবং এসকেইলাসের যে ড্রামা ছিল, যে নাটক প্রাচীন গ্রিকে ওনারা লিখেছিলেন, তো এই ড্রামাগুলো মঞ্চায়িত হওয়ার সাথে সাথে দেখা হতো ওই নাটকের সাথে কেউ কেউ বাঁশিও বাজাচ্ছে, বিনা বাঁশি বাজাচ্ছে। The usually accepted date for the beginning of opera as we know it is 16th century। তাহলে এইটাকে, অর্থাৎ এই যে নতুন যে অপেরা, নতুন করে যে অপেরাটা চালু হয়, সেটা মানে কি, নতুন করে আবার, এটা গ্রিকে ছিল, এরপরে মাঝখান দিয়ে আর হয় নাই, এরপর আবার নতুন করে এই স্টেজ ড্রামার মধ্যে 16 শতক, মানে 16 শতক মানে কি, 16 শতক শেষ, মানে 17 শতকের শুরুতে, বিগিনিং অফ দ্য অপেরা, তখন আবার এই স্টেজ ড্রামাটা শুরু হয়, যেখানে বাঁশি বাজানো হয়। নাটকের পাশাপাশি চরিত্রগুলো চরিত্র ক্যারেক্টারাইজ করে, মানে তারা তাদের জিনিসগুলো তুলে ধরে, পাশাপাশি কেউ বিনা বাঁশি বাজাচ্ছে, আবার কেউ গান করছে, এরকম। অ্যাজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন অফ দ্য ম্যারেজ অফ কিং হেনরি, তো কখন শুরু হয়? একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে কি, হেনরি 7, সপ্তম হেনরি, ফ্রান্সের সপ্তম হেনরি, উনি কি করছিলেন, ইতালিয়ান একজন খুব মানে ধনাঢ্য বা অ্যারিস্টোক্রেট আর কি, অভিজাত মানে একজন মহিলা, ওনার নাম হচ্ছে মারিয়া ডি মেডিসিকে বিবাহ করেন। তো ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে আবার ওই গ্রিকের মধ্যে যেরকম করে মঞ্চ নাটকের সাথে সাথে গান গাওয়া হতো বা বাঁশি বাজানো হতো, ওইটা শুরু করা হয়। তো ওইটা কে করেন? ফ্লোরেন্টাইন কম্পোজার, একজন গান লেখক, ওনার নাম হচ্ছে জ্যাকব ফেরি। তো উনি তার বিখ্যাত ইউরিডিস যে গানটা ছিল বা যেটা উৎসর্গ করেছিলেন আর কি, উনি ওই বিবাহ উপলক্ষে, জেনারেলি কনসিডার টু বি দ্য ফার্স্ট অপেরা, এটাকেই প্রথম অপেরা হিসেবে, এই মডার্ন যুগের প্রথম অপেরা হিসেবে ধরা হয়। আগে তো গ্রিকের সময় ছিল, এরপর আবার অনেক শতক বা 16 বছর বা এগুলো ছিল না। এরপরে ফলোইং হিজ এক্সাম্পল, এরপরে কি হচ্ছে, এ গ্রুপ অফ ইতালিয়ান মিউজিশিয়ান, মানে
ব্যান্ড দল আর কি, গায়ক দল, পয়েট এবং নোবেলম্যান যারা ছিলেন বা উচ্চ বর্গের মানুষ, ধনাঢ্য ব্যক্তিরা, ওদেরকে বলা হতো ক্যামেরাতা। তো ওনারা আবার কি করতেন, এই স্টাইলটাকে, এই মিউজিক্যাল স্টোরি অর্থাৎ মিউজিক্যাল স্টোরি বা ড্রামার সাথে সাথে গান গাওয়ার এই প্রচলনটাকে ওনারা আবার শুরু করেন। ওনারা আবার নতুন করে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন। এবং এটা দ্যাট হ্যাড বিন ইউজড ইন গ্রিক ট্র্যাজেডি, অর্থাৎ যে সিস্টেমটা আসলে গ্রিক ট্র্যাজেডিতে ব্যবহার করা হতো, ওনারা কি করেন, এই অনুষ্ঠানের পরে, এই ঘটনার পরে ওনারা এই নতুন করে ইতালির বিভিন্ন মিউজিশিয়ানরা, পয়েট এবং নোবেলম্যানরা এটাকে আবার নতুন করে ওনারা শুরু করেন। এরপরে দ্য ক্যামেরাতা এটার নাম। তো ক্যামেরাতা টুক মোস্ট অফ দ্য প্লটস মানে স্টোরিগুলো, মানে অপেরার, ওনাদের অপেরার যে স্টোরিগুলো এগুলো নিত গ্রিক এবং রোমান হিস্ট্রি থেকে, এবং রোমান মিথোলজি এবং গ্রিক মিথোলজি থেকে। এরপরে বিগিনিং দ্য প্রসেস অফ ক্রিয়েটিং অ্যান অপেরা বাই রাইটিং এ লিব্রেটো অর ড্রামা, অর্থাৎ ওনারা শুরু করেন একটা অপেরা, অর্থাৎ ওনারা অপেরা শুরু করছেন কিভাবে, যে এখানে ড্রামা বা লিব্রেটো মধ্য দিয়ে, ড্রামা বা লিব্রেটো একই কথা, ওনারা ড্রামা লেখা শুরু করছেন, দ্যাট কুড বি ইউজ টু এস্টাবলিশ দ্য ফ্রেমওয়ার্ক ফর মিউজিক, এবং এই এমনভাবে ড্রামাটা লিখতেন যাতে করে এখানে মিউজিকের ফ্রেমওয়ার্কটা দাঁড় করানো যায়, মানে ড্রামাটা এমনভাবে সেট আপ করা হতো যাতে করে এখানে মিউজিকের একটা ব্যাপার থাকে বা এখানে মিউজিকের রুলটা প্লে করা যায়। এরপরে দে কল্ড দেয়ার কম্পোজিশন অপেরা ইন মিউজিক অর মিউজিক্যাল ওয়ার্ক, তারা এই অপেরাকে বলতো অপেরা ইন মিউজিক বা মিউজিকের মধ্যে অপেরা অথবা মিউজিক্যাল ওয়ার্ক হিসেবে তারা সম্বোধন করত। ইট ইজ ফ্রম দিস ফেজ দ্যাট দ্য ওয়ার্ড অপেরা ইজ বোরোড অ্যান্ড বিলিভড, এবং এই সময় থেকেই, এই সময়কাল থেকে এই অপেরা শব্দটা নেওয়া হয়েছে এবং ওইখান থেকে এটাকে অ্যাব্রিভিয়েট বা সংক্ষেপ করা হয়েছে। ওকে, এরপরে ফর সেভারাল ইয়ার্স, কিছু বছর মানে ছিল এটা, দ্য সেন্টার অফ অপেরা ওয়াজ ফ্লোরেন্স ইন নর্দার্ন ইতালি, ইতালির একেবারে ফ্লোরেন্সে ছিল এটার সেন্টার, মেইন জায়গাটা ছিল সেন্টার, বাট কিন্তু গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে ব্যারোকুই পেরিয়ড এর সময় এটা পুরো ইতালিতে ছড়িয়ে পড়ে। এবার 16 শতকে অপেরাগুলো লেখা হতো এবং এগুলো পারফর্ম করা হতো পুরো ইউরোপের বিভিন্ন জায়গায়, বুঝে আসছে, বিশেষ করে ইংল্যান্ডে, ফ্রান্সে এবং জার্মানিতে। এবার বলতেছে কিন্তু অনেক বছর ধরে ইতালির যে অপেরা সেটাকে আইডিয়াল মনে করা হতো। হ্যাঁ, এই জন্য অনেক নন ইতালিয়ান কম্পোজার যারা ছিলেন, গান লেখক যারা, তারা কি করছেন, কন্টিনিউ ইউজ ইতালিয়ান লিব্রেটো, এই জন্য এটাকে তারা ধরতেন, মানে ইতালিয়ান যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে আইডিয়াল মনে করে তারা চালাতেন। ওকে, এরপরে এখানে আমি কিন্তু বলেছি কই, এখানে আসলে হবে মানে পাশাপাশি অ্যাড করা আছে, হাউএভার মানে অ্যাড করা, এখানে যে অ্যাডিং ইনফরমেশন মানে এটা, অর্থাৎ ইতালিয়ানটাকে আদর্শ মেনে তারা কাজগুলো করতেন। এরপরে দেখা যাক দ্য ইউরোপিয়ান ফর্ম ডি-এমফাসাইজ দ্য ড্রামাটিক অ্যাসপেক্টস অফ দ্য ইতালিয়ান মডেল। এরপরে কিন্তু এটা যখন পুরো ইউরোপে ছড়ে যায় তখন কিন্তু ইতালিয়ান যে একচ্ছত্র আধিপত্য ছিল বা ড্রামার মধ্যে যে তারা যেভাবে ক্রাইটেরিয়া মেনটেন করে চলতো, ওই ক্রাইটেরিয়াটা আর মেনটেন করা হয় নাই, ওইটাকে আর মডেল হিসেবেও মানা হয় নাই। ফলে কি হয়েছে, নিউ অর্কেস্ট্রাল ইফেক্ট অ্যান্ড ইভেন ব্যালেট ওয়ার ইন্ট্রোডিউস আন্ডার দ্য গেস অফ অপেরা। এই অপেরার এই ছায়াতলে নতুন নতুন মডেলের, নতুন নতুন সিস্টেমের অর্থাৎ অপেরা তৈরি হওয়া শুরু করলো। ব্যালেট মানে গাঁথা, অর্থাৎ আমাদের যে জারিসারি গান আছে এগুলোর মতো, তো ওইখানের মধ্যে আবার দুঃখের বাজনা রাজা থাকতো, তো এগুলো আর কি। তো নতুন নতুন গান, নতুন নতুন ধরন শুরু হয়েছে। এরপরে কি করা হইতো, এরপরে কম্পোজার যারা ছিলেন, গান লেখক যারা ছিলেন, তারা সিঙ্গারদের ডিমান্ড, অর্থাৎ যারা গান গাইতো তাদের ডিমান্ডকে ফুলফিল করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হতো আগে ইতালিয়ান ড্রামাতে, ওগুলোকে বিসর্জন দেওয়া শুরু করলেন। ঠিক আছে, এই জন্য রাইটার মেনি অপারাস ওয়ার লিটল দ্যান এ সাকসেশন অফ ব্রিলিয়ান্ট ট্রিক্স ফর দ্য ভয়েস, অর্থাৎ ভয়েসের ব্রিলিয়ান্ট ট্রিকের জন্য বা ভয়েসের ডিমান্ডটা, মানে যেখানে দিলে ভয়েসটা খুব বেশি সুরেলা হবে বা মানুষকে ইফেক্ট করবে, এই জিনিসটাকে ফুলফিল করতে গিয়ে ওনারা ওই যে ড্রামার মধ্যে বা অপেরার মধ্যে যে আগে যে ক্রাইটেরিয়াগুলো মানা হতো সেগুলোকে বিসর্জন দেওয়া শুরু করলেন। এরপরে ডিজাইনড টু শোকেস দ্য স্প্লেন্ডেড ভয়েস, ও কেন করতেন, কারণ যাতে করে ভয়েসের যে স্প্লেন্ডিডনেস থাকে, অর্থাৎ চমৎকারিত্ব, ভয়েসের যে একটা মানে চমৎকারিত্ব, সেটাকে ফুটে ওঠার জন্য অফ দ্য সিঙ্গারদের ভয়েসের চমৎকারিত্ব ফুটে ওঠানোর জন্য ওনারা যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো বিসর্জন দেওয়া শুরু করলেন। হু হ্যাড রিকোয়েস্টেড দেম, ওই সিঙ্গাররা কি করতেন, তাদেরকে বলতেন যে আপনারা এইভাবে লেখেন যাতে করে আমরা এইভাবে সুর তুলতে পারি ভালো করে। তো এরপরে ইট ওয়াজ দাস দ্যাট কমপ্লিকেটেড এরিয়াস
রিসাইটেটিভস অ্যান্ড ডুয়েটস ইভলভড। তো এখানের মধ্যে ছিল এগুলো হচ্ছে অর্থাৎ গান গাওয়ার বিভিন্ন পর্যায়। তো এগুলো এবার এখানে ব্যাখ্যা করতেছে এগুলো কি। এরিয়াস কি, উইচ ইজ এ লং সোলো। লং সোলো মানে কি, একজন মানুষ অনেক বড় একটা জারি সারি গান গাইলে যেরকম হয়, মানে সোলো মানে হচ্ছে একাকী গাওয়া। তো একাকী উনি অনেকক্ষণ ধরে বিশাল বড় কোনো একটা কাহিনীকে উনি গাচ্ছেন, এটাকে বলা হয় সোলো, এবং এটাকে বলা হয় এরিয়া। ওকে, মে বি কম্পেয়ার টু সং ইন উইচ দ্য ক্যারেক্টার্স এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ফিলিং। তো এটার মধ্য দিয়ে ক্যারেক্টারের যে বিভিন্ন ক্যারেক্টারের যে থটস ছিল, বিভিন্ন ক্যারেক্টারের যে ফিলিং ছিল, সেটাকে মূলত তুলে ধরা হয়েছে উদ্দেশ্য। এবার হচ্ছে রিসাইটেটিভ, উইচ ইজ অলসো এ সোলো অফ সোর্ট, যেটা সোলো, যেটাও কিন্তু সোলো, মানে এটাও সোলো, একাকী গাওয়া হয়। ইজ এ রিসাইটেশন সেট টু মিউজিক, দ্য পারপাস অফ উইচ ইজ কন্টিনিউ দ্য স্টোরি লাইন। তো এটার উদ্দেশ্য হচ্ছে স্টোরি লাইনটাকে কন্টিনিউ করা বা স্টোরিটাকে সামনের দিকে বলতে বলতে এগিয়ে নিয়ে যাওয়া। এরপরে দ্য ডুয়েট ইজ এ মিউজিক্যাল পিস রিটেন ফর টু ভয়েসেস। ডুয়েট মানে কি, আমরা যে যৌথ গান গাই, অনেক সময় জাতীয় সঙ্গীত অনেকে মিলে গাই, এটা হচ্ছে ডুয়েট। A musical device that may serve the function of either an aria or recitative within an opera. তো এটার মধ্যে কি থাকতে পারে, এটার মধ্যে এরিয়া থাকতে পারে, অথবা আমাদের রিসাইটেটিভ যে বিষয়টা সেটাও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে তিনটা প্রকার, অর্থাৎ আমাদের যে অপেরার সেটার, অর্থাৎ ড্রামার সাথে সাথে গান গাওয়া। আচ্ছা, এরপরে আসি এবং প্যাসেজটা একেবারে সহজেই আমরা ঠাস করে পড়ে ফেলবো। দিস প্যাসেজ ইজ দ্য সামারি অফ, এই প্যাসেজটা হচ্ছে সামারি অফ কিস অপেরা ইন ইতালি, দ্য ক্যামেরাটা, দ্য ডেভেলপমেন্ট অপেরান্ট। অপেরান্ট এর যে বা অপেরা এর যে ডেভেলপমেন্ট সেটা, কারণ এখানের মধ্যে অপেরার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করো। প্রথম গ্রিসের কথা বলা হয়েছে, তারপরে ইতালির কথা বলা হয়েছে, তারপরে সমগ্র ইউরোপের কথা বলা হয়েছে, তার মানে অপেরার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এই ইয়েতে। 23 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়েন ডিড মডার্ন অপেরা বিগিন, কখন মডার্ন অপেরাটা শুরু হয়েছে। তো আমরা এখানে দেখলে একেবারে সহজে দেখে যাব। এই যে এখানে বলছে যে usually accepted date from the beginning of opera as we know it is 16th century। তো এটা হচ্ছে 16th সেঞ্চুরিতে। তো 16th সেঞ্চুরি শুরু মানে ইয়েতে বিগিন শুরু হয়েছে 16th সেঞ্চুরি ওদিকে শুরু হয়েছে। 16th সেঞ্চুরির দিকে শুরু হয়েছে মানে কি, মূলত এটা 17th সেঞ্চুরি, ঠিক আছে। এই যে এট দ্য বিগিনিং অফ দ্য 17th সেঞ্চুরি, মানে 16th সেঞ্চুরি শেষ মানে কি 16 শতক মানে শেষ, তার মানে 16 শতক এর মানে যখন 16 শতক হয় তখনই এটা শুরু হয়েছে, তার মানে কি 17th সেঞ্চুরির শুরুতে এটা শুরু হয়েছে। দ্য ওয়ার্ড ইট ইন লাইন 3 ইজ রেফার্স টু অপেরা ডেড ইরা মিউজিক। তো ইট একটা কথা আছে 3 নম্বর লাইনে, তো এটার মানে কি আমরা যদি দেখি, ইটটা যে এখানে দেখা যাচ্ছে, দ্য এই যে বিগিনিং অফ অপেরা অ্যাজ উই নো ইট, ইট মানে কি আমরা এটাকে জানি ইজ 16th সেঞ্চুরি। তো এটা দ্য ইউজুয়ালি অ্যাকসেপ্টেড ডেট ফর দ্য বিগিনিং অফ অপেরা অ্যাজ উই নো ইট, এই যে এখানে অপেরা আছে অ্যাজ উই নো ইট, যেটাকে আমরা জানি। তাহলে এই ইট মানে কি, ইট মানে হচ্ছে আমাদের এখানে অপেরাটা শুরু হয়েছে। এরপর আমরা দেখি 25, অ্যাকর্ডিং টু দ্য অথর হোয়াট ডিড জ্যাকব পেরি রাইট, কি লিখেছিলেন জ্যাকব পেরি। গ্রিক ট্র্যাজেডি, দ্য ফার্স্ট অপেরা, দ্য অপেরা মারিয়া ডে মেডিসি, দ্য অপেরা দ্য ক্যামেরাটা, কি লিখেছেন তিনি। তো আমরা যদি দেখি উনি কি করছেন, উনি এখানে এই যে হেনরি 7, ফ্রান্সের হেনরি 7 এবং ইতালির যে মারিয়া ডি মেডিসি ছিলেন, ওনাদের এই দুজনের বিবাহের মধ্যে জ্যাকব পেরি কি করছিলেন, প্রথমে তার বিখ্যাত ইউরিডিস যে অপেরাটা ছিল, মানে কি জেনারেলি কনসিডার টু বি দ্য ফার্স্ট অপেরা, এই ইউরিডিসটা ছিল প্রথম অপেরা, এটা উনি লেখেন। তার মানে কি, তার মানে প্রথম অপেরাটা উনি, দ্য ফার্স্ট অপেরা উনি লেখেন এই বিবাহ উপলক্ষে। 26, দ্য অথর সাজেস্ট দ্যাট ইউরিডিস ওয়াজ প্রডিউসড, ইউরিডিস বা যেটা উনি লিখেছিলেন, ওই বিখ্যাত লেখক যিনি লিখেছিলেন প্যারি, জ্যাকব প্যারি যে ইউরিডিসটা লিখেছিলেন সেটা প্রডিউস হয়েছে ইন ফ্রান্স অরিজিনালি বাই সফোক্লিস অ্যান্ড স্কেলাস। এটা কিন্তু সফোক্লিস স্কেলাস লিখছে না, ফ্রান্সে হয়েছে এটা, উইদাউট মাচ সাকসেস ফর দ্য ওয়েডিং অফ কিং হেনরি 7। তাহলে এটা আমরা জানি এই ইউরিডিস, এই অপেরাটা বিখ্যাত অপেরাটা লেখা হয়েছে 7ম হেনরি এবং ওই যে ধনাঢ্য মহিলার বিবাহ উপলক্ষে এটা লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে গেল 26। এরপর আমরা দেখি 27, হোয়াট ওয়াজ দ্য ক্যামেরাতা, ক্যামেরাতা কি। তো ক্যামেরাতা হচ্ছে আমরা পড়েছিলাম যে ক্যামেরাতা জিনিসটা কি, এই যে এখানে বলা আছে ক্যামেরাতা
ফলোইং হিজ এক্সাম্পল এ গ্রুপ অফ ইতালিয়ান মিউজিশিয়ান, পোয়েট অ্যান্ড নোবেলম্যান কল ক্যামেরাতা। তার মানে ক্যামেরাতা মানে কি? একদল ইতালিয়ান গায়ক, কবি এবং উচ্চ শ্রেণীর মানুষ, এনারা হচ্ছেন ক্যামেরাতা। তাহলে ক্যামেরাতা কি? মিউজিশিয়ান হু ডেভেলপড এ নিউ মিউজিক ড্রামা বেসড আপন গ্রিক ড্রামা। তাহলে এরা হচ্ছেন গ্রিক ড্রামার উপর ভিত্তি করে যারা নতুন একটা মিউজিক্যাল ডেভেলপমেন্ট করছেন, ওই অপেরার ডেভেলপমেন্ট করছেন, তারাই হচ্ছেন ক্যামেরাতা। এ গ্রুপ অফ গ্রিক মিউজিশিয়ান না, এরা তো গ্রিক মিউজিশিয়ান ছিলেন না, ওনারা ইতালিয়ান মিউজিশিয়ান ছিলেন। এই স্টাইল অফ মিউজিক নট নোন ইন ইতালি, ইতালিতে যে এটা জানা না, এটা তো ইতালিতে পরিচিত ছিল, ইতালিতে তো এটার উৎপত্তি হয়েছে। তারপরে দ্য নেম গিভেন টু দ্য কোর্ট অফ কিং হেনরি সেভেন, এই সমস্ত কোনো কথা নাই, মানে যে নামটা দেওয়া হয়েছিল হেনরি সেভেনের কোর্টে না, তার মানে হচ্ছে মিউজিশিয়ানদের কথা বলা আছে। মিউজিশিয়ান, কবি এবং উচ্চ শ্রেণীর মানুষজন যারা একটা নতুন ফর্মকে গ্রিক ড্রামার উপর ভিত্তি করে তুলে ধরেছিলেন বা আবিষ্কার করেছিলেন। 28 নম্বর, দ্য ওয়ার্ড রিভাইভ ইন লাইন 7 ইজ ক্লোজেস্ট বিন মিনিং। রিভাইভ মানে কি? 7 নম্বর লাইনে যে রিভাইভ শব্দটা আছে সেটা মানে কি? তো আমরা যদি রিভাইভটা দেখি, ফ্লোরেন্স জ্যাকবস ফলোইং হিজ এক্সাম্পল দ্য গ্রুপ অফ মিউজিশিয়ান, এরপরে ক্যামেরাতা, এই যে টু বিগ্যান টু রিভাইভ, এরা কি করছে? রিভাইভ দ্য স্টাইল অফ মিউজিক স্টোরি দ্যাট হ্যাড বিন ইউজড ইন গ্রিক ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডির মধ্যে যে স্টোরিগুলো বলা হতো, সেই স্টোরিগুলোকে বা সেই স্টাইলটাকে ওনারা আবার কি করা শুরু করেন? এটাকে ওনারা আবার ফলো করা শুরু করেন বা আবার উঠে নিয়ে আসেন, ওই স্টোরিটাকে আবার ফলো করা ওনারা শুরু করেন। তার মানে এখানে রিভাইভ মানে কি? রিভাইভ মানে অ্যাপ্রিশিয়েট, প্রশংসা করা, রিজিউম পুনরায় গ্রহণ করা, মডিফাই করা, ইনভেস্টিগেট। তার মানে রিজিউম মানে পুনরায় গ্রহণ করা। আগের দিনে গ্রিক ট্র্যাজেডিতে যে সিস্টেমগুলো করা হতো সেগুলোকে পুনরায় গ্রহণ করছে। এবার 29, দ্য ওয়ার্ড প্লটস ইন লাইন 8 ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। প্লট, 8 নম্বর লাইনে যে প্লটের কথা বলা আছে সেটা মানে কি? প্লট মানে কি? এই যে প্লট, ক্যামেরাতা টুক মোস্ট অফ প্লটস ফর দিয়ার অপেরাস ফ্রম গ্রিক অ্যান্ড রোমান হিস্ট্রি। গ্রিক এবং রোমান হিস্ট্রি থেকে ক্যামেরাতা যে গায়ক দল, বাদক দল ছিল, তারা কি করতো? তাদের অধিকাংশই প্লটটা ওখান থেকে নিত। তো প্লট মানে কি? প্লট মানে আমাদের যে প্লট না, ওই জায়গা জমির প্লট না, এটা হচ্ছে স্টোরি, বুঝলে? সেই স্টোরিগুলো বা ঘটনাগুলো নিত। অর্থাৎ আমাদের অনেকটাই জারি সারি গানের মতো, এই যে আছে না যে বিভিন্ন আগের দিনের বিভিন্ন জারি সারি, মমতাজ গাইছে এগুলো আর কি, মমতাজ আগে এগুলো গাইতো, তো জারি সারি গান গাইতো, ঠিক আছে? এগুলো আরো কি জানি বলে, বিভিন্ন ঘটনা, কারবালার ঘটনা নিয়ে অনেক আগের দিনে এগুলো মানে করা হতো, কান্নাকাটি করা হতো আর কি, এগুলো গাই জারি বলতো, জারি। আচ্ছা, এরপর 30, ফ্রম হোয়াট ডিড দ্য টার্ম অপেরা ডিরাইভ? কিসে থেকে অপেরাটা নেওয়া হয়েছে? কোন টার্ম থেকে? গ্রিক অ্যান্ড রোমান হিস্ট্রি অ্যান্ড মিথোলজি, নন ইতালিয়ান কম্পোজার, দ্য ইতালিয়ান ফেজেস দ্যাট মিনস মিউজিক্যাল ওয়ার্ক। তো অপেরাটা কি? অপেরাটা হচ্ছে আসলে ডিরাইভ করা হয়েছে ইতালিয়ান ফ্রেজ, ইতালিয়ান একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মিউজিক্যাল ওয়ার্ক। তো এটা কোথায় আছে আমরা এটা দেখব। তো মিউজিক্যাল ওয়ার্ক, তারা এটাকে মিউজিক্যাল ওয়ার্ক বলতো, এই যে এখানে বলা আছে, লিবার্টো অর ড্রামা দ্যাট কুড বি ইউজ টু এস্টাবলিশ দ্য ফ্রেমওয়ার্ক মিউজিক, দে কল্ড দিয়ার কম্পোজিশন অপেরা। তাদের অপেরার কম্পোজিশনটাকে ইন মিউজিক অর মিউজিক্যাল ওয়ার্ক, তারা তাদের এই অপেরাকে তারা বলতো মিউজিক এবং মিউজিক্যাল ওয়ার্ক হিসেবে তারা সাব্যস্ত করতো। তাহলে আসি, ওকে, তাহলে আমাদের এটা শেষ হলো। এরপর আমরা দেখবো পরের ফেসেসটা কি? পরের ফেসেসটা হচ্ছে সান স্পট নিয়ে। তো এবার সান স্পট কি? সান স্পট হচ্ছে আমাদের সূর্যের ভিতরে যে একটা কালো মানে বিন্দুর মতন দেখা যায়, সেটা হচ্ছে সান স্পট। অনেক সময় অনেকগুলো দেখা যায়, তো আমরা দেখবো কি আসলে জিনিসটা কি সান স্পটটা। তো আমি মানে সংক্ষেপে বলার ট্রাই করবো, যেহেতু এগুলো সাইন্টিফিক বিষয়। তো অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রোভার্সিয়াল সান স্পট থিওরি, অর্থাৎ সান স্পট থিওরিটি কিন্তু কন্ট্রোভার্সিয়াল, ডারউইনের থিওরির মতো কন্ট্রোভার্সিয়াল, এটার ওরকম কোনো প্রমাণ টমান নাই, অর্থাৎ এটার কোনো প্রমাণ টমান নাই। এই সান স্পট একটা থিওরি, তো এটার মধ্যে বিভিন্ন কথা বলছেন আর কি বিজ্ঞানীরা। ওনারা বলছেন যে সূর্যের মধ্যে নাকি ঝড় হয়েছে, এরপরে ওইখানের মধ্যে নাকি সূর্যের মধ্যে নাকি উদ্গীরণ হয়েছে। তো সূর্য তো আসলে অনেক বড়, আমাদের পৃথিবী থেকে কয়েক লক্ষ কোটি গুণ বড়। তো ওই সূর্যের মধ্যে অনেক ঝড় হয়েছে, এরপরে ওইখানের মধ্যে উদ্গীরণ হয়েছে, হ্যাঁ। এবং সানে কি করছে? স্ট্রিম অফ সোলার পার্টিকলস, ওই যে সানের মধ্যে, সূর্যের মধ্যে যে তার যে বিভিন্ন পার্টিকল রয়েছে, অর্থাৎ বিভিন্ন উপাদান, কণা মনা এগুলো আছে, এগুলো কি করছে? সহজে নিক্ষেপ করছে স্পেসে, অর্থাৎ যে আমাদের উপরে যে মাথার উপরে যে অংশটা থাকে, স্পেস যেটা থাকে, মহাশূন্য, এই মহাশূন্যের মধ্যে সে অনেক পার্টিকেল, অনেক কিছু নিক্ষেপ করে দিছে। অ্যান্ড ইভেনচুয়ালি ইনটু দ্য অ্যাটমসফিয়ার অফ আওয়ার প্ল্যানেট, এবং আমাদের প্ল্যানেটের মধ্যে যে অ্যাটমসফিয়ার আছে, যে
আলো বাতাস আছে যে বা যে একটা ইয়ে রয়েছে, শূন্য রয়েছে, এই শূন্যের মধ্যে সে অনেক কিছু নিক্ষেপ করছে। তো এটা নিক্ষেপ হয়েছে কেন? কারণ সূর্যের মধ্যে নাকি ঝড় হয়েছে, এরপর এখানের মধ্যে নাকি উগ্লুৎপাত হয়েছে। ঠিক আছে, কজিং শিফট ইন দ্য ওয়েদার, ফলে কি হয়েছে? ফলে এটার কারণে নাকি আমাদের যে দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ওয়েদার চেঞ্জ হয়, মানে বিভিন্ন সিজন ঋতু, তো সেটা ঘটছে, এবং রেডিও টেলিভিশন কমিউনিকেশনের মধ্যে ইন্টারফিয়ার হয় আর কি, এই আর কি। এরপরে এ টিপিক্যাল সানস্পট কনসেপ্ট অফ ডার্ক সেন্ট্রাল আমরা। তো এবার বলতেছে সানস্পট জিনিসটা কি, এটার বর্ণনা দিচ্ছে। এখানে একটা থাকে সেন্ট্রাল আমরা। এবার আমরা কি? আমরা হচ্ছে এ ওয়ার্ড ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফ্রম শ্যাডো, অর্থাৎ আমরা মানে হচ্ছে শ্যাডো, মানে ছায়া। তাহলে কি হলো? ডার্ক সেন্ট্রাল আমরা মানে ডার্ক সেন্ট্রাল শ্যাডো, অর্থাৎ এখানে কালো একটা শ্যাডো থাকে। হ্যাঁ, মানে একেবারে সূর্যের মাঝখানে কালো একটা শ্যাডো, কালো একটা ছায়া আছে, ওইটাকে বলা সেন্ট্রাল আমরা। উইচ ইজ সারাউন্ডেড দ্য লাইটার পেনাম্ব্রা। তো এই সেন্ট্রাল আমরা বা সেন্ট্রাল শ্যাডোর চারপাশে আবার কি রয়েছে? লাইটার, হালকা করে পেনাম্ব্রা অফ লাইট অ্যান্ড ডার্ক, মানে আলো এবং অন্ধকারের একটা থ্রেডস এক্সটেন্ডিং, মানে সুতার মতন এরকম একটা সারাউন্ডিং রয়েছে, বৃত্ত রয়েছে। হ্যাঁ, তো এক্সটেন্ডিং আউট ফ্রম দ্য সেন্ট্রাল লাইক স্পোক অফ দ্য ওয়েল, তো যেটা সেন্ট্রাল থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ হুয়েলের যে স্পোক আছে। হুয়েল মানে কি? হুয়েল মানে হচ্ছে আমরা যারা সাইকেল দেখেছি, তো সাইকেলের মধ্যে যে শিক আছে না, সাইকেলের বিভিন্ন রডের বিভিন্ন অনেকগুলো ইয়ে থাকে। হ্যাঁ, তো এটা মূল যে হুয়েল যেটা আছে, যে চাকা আছে, সেটার মধ্যে ধরে রাখে অনেকগুলো, আমরা এটার বলি আমাদের গ্রামের ভাষায় শিক বলি, অর্থাৎ সাইকেলের শিক। এই অনেকগুলো শিক থাকে একটা চাকার ভিতরে, ওই এগুলো কিন্তু ক্রস করে করে ইয়ার মধ্যে গাঁথা থাকে, অর্থাৎ মূল সাইকেলের যে একটা চাকার মাঝখানে যে একটা ইয়ে থাকে, এটার সাথে আর মূল ওই ইয়ার সাথে, এটাকে বলে স্পোক। তো এরকম ওই জিনিসটা দেখতে এরকম, যে সেন্ট্রাল শ্যাডো আছে, ওই শ্যাডো থেকে বেরিয়ে আসা একটা কালো এবং একটা উজ্জ্বল বর্ণের একটা রেখা, এটা হচ্ছে কথা। অ্যাকচুয়ালি দ্য সানস্পট আর কুলার দ্যান দ্য রেস্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। ও সূর্যের মধ্যে, সূর্যের যত পুরো দেহের সবচেয়ে ঠান্ডা জায়গা হচ্ছে, মানে ওখানে তো আসলে ঠান্ডা বলতে কিছু নেই, মানে তুলনামূলক সবগুলোতে গরম, তুলনামূলক ঠান্ডা হচ্ছে ওই যে সানস্পট যেটা, সেটা। উইচ মে অ্যাকাউন্ট ফর দিয়ার অ্যাপারেন্টলি ডার্কার লুক। তো এটা মনে করা হয় যে এটা মনে ওই অন্ধকারের জন্য, তো বিজ্ঞানের চিন্তাগুলো যেহেতু অন্ধকার, মনে হচ্ছে এটাই হবে সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি ঠান্ডা জায়গা। ওনারা এগুলো কল্পনা করি বলছে এগুলো টিপিক্যালি। তো বলছে দ্য টেম্পারেচার ইন দ্য সানস্পট আমরা ইজ অ্যাবাউট 4000 কেলভিন, কে মানে কেলভিন। ওয়ার দ্য টেম্পারেচার পেনাম্ব্রা, পেনাম্ব্রা যেটা ওইটার কালো বৃত্ত করা লাইটের যেটা ইয়ে থেকে বেরিয়ে এসেছে, সেটার ধরা হয় 5500, মানে যত সামনের দিকে আসে তত ইয়েটা বাড়ে। এবং গ্র্যানিউলস আউটসাইড দ্য স্পট আর, এবং ওইটার বাইরে যে অংশটা আছে পুরো, মানে সানস্পট, এরপরে তার বাইরে যে একটা পেনাম্ব্রা, এটা এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে 6000 কেলভিনের মতন। এটা হচ্ছে মানে আমরা জানি যে তাপের পরিমাপক হচ্ছে কেলভিন, তো এটা ধরা হয় আর কি। ওকে, এরপর সানস্পট রেঞ্জ ইন সাইজ ফ্রম টাইনি গ্র্যানিউলস টু কমপ্লেক্স স্ট্রাকচার উইথ এরিয়াস স্ট্রেচিং টু ফর বিলিয়ন্স অফ স্কোয়ার মাইল। তো এই সানস্পটটা এটার আসলে স্থান কতটুকু? তো ওনারা বলতেছেন যে একেবারে ছোট থেকে নিয়ে, মানে একেবারে ছোট্ট যে অবস্থান সেখান থেকে নিয়ে এটা বাড়তে 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 এটা কয়েক বিলিয়ন স্কোয়ার মাইল পর্যন্ত এটার জায়গা জুড়ে এই জিনিসটা আছে। এটা হচ্ছে ওনাদের কথা। এবার হচ্ছে 5% সানস্পটের অনেক বড়, সো দ্যাট দে ক্যান বি সিন ফ্রম দ্য আর্থ উইদাউট, এবং এই 5%টা আমাদের এইখান থেকে আমরা দেখতে পাবো কোনো ধরনের কোনো যন্ত্রযন্ত্র ছাড়া। বলতেছে কি অবজারভেশন অফ সানস্পট হ্যাভ বিন রেকর্ডেড ফর থাউজেন্ড অফ ইয়ার্স। এই জিনিসটা মানুষে অনেক বছর, হাজার হাজার বছর ধরে এই সূর্যের এই সানস্পটটা দেখে এসেছেন। ঠিক আছে, এরপর বলতেছে সানস্পট হ্যাভ বিন অবজার্ভড ইন অ্যারেঞ্জমেন্টস অফ ওয়ান টু মোর দেন 100 স্পটস। তো অনেক সময় একটা দেখা যায়, অনেক সময় একাধিক দেখা যায় সানস্পট, অনেক সময় দেখা যায় এখানে শত শত সানস্পট দেখা যাচ্ছে। বাট দ্য টেন্ড টু অকার ইন পেয়ার্স। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, এগুলো জোড়া জোড়াই হয়, মানে দেখলে একসাথে জোড়া জোড়া দেখা যায়। There is also marked tendency for two spots of a sphere to have opposite magnetic polarities. তো এটা আবার দুই পাশে হয়, অপোজিট ম্যাগনেটিক পোলারিটিস। আবার সানের মধ্যে কিন্তু ম্যাগনেটিক পাওয়ার আছে, অর্থাৎ এখানে অনেক বেশি চৌম্বকীয় শক্তি আছে। তো ওই দুই পাশে হয়, মানে আলাদা আলাদা দুইটা চৌম্বককে বিপরীত মুখে রাখলে যেরকম হয় ওরকম দেখা যায় আর কি। Furthermore, the strength of the magnetic field associated with this given sunspot is closely related to the spot size. তো এটার মধ্য দিয়ে ওই স্পট এর সাইজটাকে বোঝা যায় আর কি।
ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, অর্থাৎ একটু বললাম যে সূর্যের মধ্যে ম্যাগনেটিক একটা ব্যাপার আছে, অর্থাৎ চৌম্বকীয় একটা শক্তি আছে। তো এটার জন্য এটার সাথে মূলত এই সানস্পটগুলো ক্লোজলি রিলেটেড হওয়াতে ওই স্পটের সাইজগুলো বোঝা যায় যে আসলে কতটুকু। এরপরে সানস্পটস হ্যাভ অলসো বিন অবজার্ভ টু অকার সাইকেল। এটা সাইকেল মানে কয়েক বছর পর পর যে জিনিসটা হয় এটাকে বলে সাইকেল। তো ওরকমও এটা ঘটে থাকে, এটা মানুষের বিজ্ঞানীরা পরিলক্ষণ করেছেন। ওইটা 11 ইয়ার্স, 11 বছর পর পর এই স্পটগুলো পরিলক্ষিত হয় এরকম। এট দ্য বিগিনিং অফ দ্য সাইকেল, ওই রকম সময়ের শুরুতে, দ্য স্টর্মস অকার্স বিটুইন 20 to 40 ডিগ্রিজ নর্থ। এটা 20 থেকে 40 ডিগ্রি নর্থে এই স্টর্মটা শুরু হয়, সূর্যের মধ্যে যে ঝড় সেটা শুরু হয়, এবং সাউথ ইকুয়েটর অফ দ্য সান, এবং সূর্যের যে দক্ষিণ বিষুব রেখা আছে সেখানে এই জিনিসটা শুরু হয়। অ্যাজ আ সাইকেল কন্টিনিউ, যখন এটা এই সাইকেলটা বা ইয়েটা ঘুরতে থাকে, কন্টিনিউ হতে থাকে, সাম অফ দ্য স্টর্মস মুভ ক্লোজার টু দ্য ইকুয়েটর। পরে এটা বিষুব রেখার একেবারে সেন্টারের দিকে যেতে থাকে। অ্যাজ আ সাইকেল ডিমিনিশ, যখন সাইকেলটা কমে যায়, দ্য নাম্বার অফ সানস্পট ডিক্রিজ টু এ মিনিমাম। এখন ওই সানস্পট এটা আস্তে আস্তে কমতে থাকে। অ্যান্ড দ্য ক্লাস্টার বিটুইন 5 and 15 ডিগ্রিজ নর্থ অ্যান্ড সাউথ ল্যাটিটিউড, এবং এটা 5 এবং 15 ডিগ্রি উত্তরে অথবা সাউথে এটা কি যায়, ঘনীভূত হয় বা কেন্দ্রীভূত হয়ে যায়। এটা আমরা ওই ছোটবেলায় আমাদের গ্রামের ভাষা বলতে ঝুইডা বাতাস বলতো এটাকে আর কি, অর্থাৎ একটা বাতাস আসতো হুট করে, মানে বৃত্তর মতন গোল্লা করে 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 সবকিছু উড়ে নিয়ে যেত। তো ওইটা এরকম আর কি, ঝড়টা এরকম হইতে 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 কেন্দ্রীভূত হয়। Although there is no theory that completely explain the nature and functions of sunspot, এখানে কোনো থিওরি নেই এই সানস্পটের যে নেচার কিরকম এবং এটার গঠন কিরকম, এটার ব্যাপারে কোনো থিওরি নেই। সেভারাল মডেল শো সায়েন্টিস্ট attempt to relate to phenomenon to the magnetic lines। সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন যে ম্যাগনেটিক লাইনের সাথে যে এই সানস্পটের কি সম্পর্ক সেটাকে তুলে ধরার জন্য, along the lines of longitude from the north and south poles of the sun, এবং সাউথের সূর্যের যে উত্তর দক্ষিণের মধ্যে যে লঞ্জিটিউড রয়েছে বা যে একটা দৈর্ঘ্য রেখা রয়েছে ওটার সাথে ম্যাগনেটিউড পাওয়ারের সাথে সমন্বয় করে ওনারা একটা জিনিস বুঝাতে চেষ্টা করেছেন। এইটা হচ্ছে সানস্পট বিষয়ে আলোচনা। তো পরীক্ষা কিন্তু এই সমস্তগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আসে একটু, যেগুলো একটু লিটল বিট ট্রিকি এগুলো আসে। আচ্ছা, এবার দেখি 33 নম্বর কি, হোয়াট ইজ দ্য অথর্স মেইন পারপাস ইন দিস প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে অথরের মূল পারপাস কি? to propose a theory to explain সানস্পট এক্সপ্লেন করার জন্য একটা থিওরিকে মানে প্রস্তাবনা করা, থিওরি উপস্থাপন করা, এটা নাকি টু ডিসক্রাইব দ্য নেচার অফ সানস্পট, সানস্পটের নেচার কিরকম সেটাকে তুলে ধরা। তাহলে এখানে আমরা ইজিলি পড়লে বুঝবো যে উনি কোনো থিওরি দেন নাই, উনি বরং সায়েন্টিস্টদের একটা মানে ধারণার যে বিষয়টা বা থিওরির মতো এই বিষয়টাকে উনি ডিসক্রাইব করার চেষ্টা করেছেন, যেটার মধ্য দিয়ে যে ডিসক্রিপশনের মধ্য দিয়ে সানস্পটের যে নেচারটা আছে সেটা উনি বুঝাইতে চেষ্টা করছেন যে সানস্পটের কেমন জিনিসটা। টু কম্পেয়ার দ্য আমরা অ্যান্ড পেনাম্বরা ইন সানসেট, না এগুলো হচ্ছে মানে এই পুরো ব্যাখ্যার কিছু অংশ। তাহলে আমরা এটা বললেই কিন্তু পুরো জিনিসটা চলে আসে, সানস্পটের নেচারটা কিরকম উনি এখানে ওই বিজ্ঞানীদের যে একটা তুলনামূলক তথ্য আছে সেটার মধ্য দিয়ে উনি তুলে ধরতে চেষ্টা করেছেন। 34 নম্বর, দ্য ওয়ার্ড কন্ট্রোভার্সিয়াল মানে কি? কন্ট্রোভার্সিয়াল আমরা জানি বিবাদমূলক, তাহলে প্যান্টো ডিবেট মানে এটা হচ্ছে বিবাদমূলক, যেখানের মধ্যে অনেক ধরনের কথাবার্তা রয়েছে, মানে এটা কিন্তু এস্টাবলিশড থিওরি না। এরপর 35, সোলার পার্টিকেলস আর হার্ল ইনটু দ্য অ্যাটমসফিয়ার বাই, অর্থাৎ সোলারের যে মানে সূর্যের যে বিভিন্ন পার্টিকেল বিভিন্ন জিনিসগুলো এগুলো তো আমাদের এই মহাশূন্যের মধ্যে এসে পড়েছে, ফলে বিজ্ঞানীদের কথা হচ্ছে যে বিভিন্ন ঋতু বা আবহাওয়ার যে পরিবর্তন সেটা ঘটে থাকে। তো এটা মূলত এই যে সোলার পার্টিকেলটা কেমন হয়েছে, মানে এটা কিভাবে মহাশূন্যের মধ্যে আসলো। সোলার স্টর্ম, ডিস্টারবেন্স অফ উইন্ড, তারপরে স্মল রিভার্স অন দ্য সারফেস অফ দ্য সান, চেঞ্জেস ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার, কিসের মধ্যে দিয়ে হয়েছে একেবারে ফ্যাসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে। তো যদি দেখি তাহলে এখানে এই যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, এই যে হার্ল দ্য সান হার্ল স্ট্রিমস অফ সোলার পার্টিকেল, সোলার পার্টিকেল মানে কি সানের যে বিভিন্ন জিনিসগুলো আছে, অর্থাৎ একটা জিনিস তো অনেক কিছু দিয়ে গঠিত হয়, ওই জিনিসগুলো স্পেসের মধ্যে চলে এসেছে কেমনে, ইভেনচুয়ালি ইনটু দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য প্ল্যানেট। এটা আসছে কিভাবে, এই যে গ্রেট স্টর্মস অর ইরাপশন অন দ্য সারফেস অফ দ্য সান, অর্থাৎ সূর্যের মধ্যে যে স্টর্ম যে অর্থাৎ সেখানে যে উদ্গীরণ বা যে ঝড়, এই ঝড়ের মধ্য দিয়ে সূর্যের যে বিভিন্ন পার্টিকেল সেগুলো আমাদের এই স্পেসের মধ্যে এসে পড়েছে। তাহলে আমরা এখানে পেলাম কি
কন্ট্রোভার্সিয়াল প্যান্টো ডিবেট এবং সোলার স্টর্মের কারণে আমাদের এখানে পার্টিকেলগুলো এসে পড়েছে। 36 নম্বর, দ্য ওয়ার্ড পার্টিকেলস ইনলাইন টু রেফার। তো পার্টিকেল মানে কি? পার্টিকেল মানে আমরা জানি বিভিন্ন ক্ষুদ্র অংশ। ওকে, গ্যাস এক্সপ্লোশনস ইন দ্য অ্যাটমসফিয়ার, লাইট রেজ ফ্রম দ্য সান, লিকুইড স্ট্রিমস অন দ্য সান, স্মল পিসেস অফ ম্যাটার ফ্রম দ্য সান। অর্থাৎ সূর্য থেকে সূর্যের যে বিভিন্ন পার্টিকেলগুলো আছে, বিভিন্ন কণা, এই সমস্ত জিনিসগুলো। তাহলে এখানে পার্টিকলস মানে হচ্ছে স্মল পিসেস অফ ম্যাটার ফ্রম দ্য সান, সান থেকে, সানের বা সূর্যের বিভিন্ন ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা। 37, হাউ ক্যান উই ডিসক্রাইব ম্যাটার ফ্রম দ্য সান দ্যাট এন্টার দ্য আর্থ অ্যাটমসফিয়ার। আমরা কিভাবে ডেসক্রাইব করব এই বিষয়টা যে আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে যে জিনিসগুলো এসেছে, এই জিনিসটা কিভাবে আমরা ডিসক্রাইব করতে পারি? হাউ ক্যান উই ডিসক্রাইব ম্যাটার ফ্রম দ্য সান দ্যাট এন্টার্স দ্য আর্থ অ্যাটমসফিয়ার? ভেরি স্মল, ভেরি হট, ভেরি ব্রাইট, ভেরি হার্ড। আমরা এটাকে খুব অল্পই এটাকে আমরা ডিসকাস করতে পারবো, কারণ এখানে আমরা জানি না যে কিভাবে হয়েছে। তাহলে এখানে আনসার হচ্ছে ভেরি স্মল। এরপর আমরা যদি দেখি দ্য সানস্পট থিওরি ইজ, সানস্পট থিওরিটা কি? নট কনসিডার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াইডলি অ্যাকসেপ্টেড, জাস্ট ইন্ট্রোডিউসড, ডিবেটেবল। এটা হচ্ছে ডিবেটেবল, এখানের মধ্যে অনেক বাকবিতণ্ড রয়েছে। দ্য ওয়ার্ড দে ইন লাইন 7 রেফার্স টু, দে মানে কি? দে মানে হচ্ছে সানস্পট স্ট্রাকচার। কত? 7 নম্বর লাইনের যে দেটা রয়েছে সেটা মানে কি? তো 7 নম্বর লাইনের মধ্যে যে দে রয়েছে সেটা মানে হচ্ছে, আমি দেখি একটু খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা, সেটা মানে হচ্ছে সান স্পট, স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ক্লোজড টু দ্য সান স্পটস হ্যাভ বিন occurred in over the period of elements at length of the cycles occurs in degrees। আচ্ছা, এটা তাহলে এখানে দে মানে হচ্ছে সান স্পটস। এরপরে 41, দ্য ওয়ার্ড কনসিকুয়েন্টলি ইন লাইন কুড বি দ্য রিপ্লেস বাই। কনসিকুয়েন্টলি মানে কি? কনসিকুয়েন্ট মানে আমরা জানি ফলশ্রুতিতে, অ্যাজ এ রেজাল্ট, ফলে। ইন হুইচ কনফিগারেটিভ ডু সানস্পট ইউজুয়ালি অকার? কি ঘটে আসলে সানস্পটের মধ্যে? ইন ওয়ান স্পট অফ বেরিং সাইজ। ওইখানে বলা আছে শেষ দিকে যে উইচ কনফিগারেটিভ ডু সানস্পট ইউজুয়ালি অকার, কি ঘটে? ওয়ান স্পট টু বেরিং সাইজ, ইন এ কনফিগারেশন অফ 2 স্পটস, তারপর ইন অ্যারেঞ্জমেন্ট অফ দ্য হান্ড্রেডস অর মোর স্পটস, ইন গ্রুপ অফ সেভারাল থাউজেন্ড স্পট। কি হয়? ইন ওয়ান স্পটস অফ বেরিং সাইজ, ইন এ কনফিগারেশন অফ 2 স্পটস। এখানে আনসার হবে বি, ইন এ কনফিগারেশন অফ 2 স্পট। আনসার এ হবে না। তাহলে এখানে আমরা যদি দেখি শেষের দিকে আছে এগুলো, there is also marked tendency for 2 spots, এই যে এখানে 2 spot appear to have opposite magnetic particles। অর্থাৎ সানস্পটটা ঘটে থেকে দুইটা করে পেয়ারে হয়, এটা ঠিক আছে, ফর দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিউড ফিল্ড। তাহলে এগুলো হয় দুইটা করে, একটা করে হয় না, বা দুইটা করে হয় এটা। ওকে, এই হচ্ছে কথা আর কি। ডেটা খুঁজে পাইলাম না, আসলে আগে থেকে মার্ক করা দরকার ছিল। ওকে, তাহলে এখানে কনফিগারেশন অফ 2 স্পট দিয়ে হয়, এটা একটা দিয়ে হয় না, একটা থেকে হয় না। মানে ম্যাগনেটিক পাওয়ারের কারণে দুই পাশে দুইটা স্পট ধরা পড়ে বা দুইটা স্পট গঠিত হয়। হাউ আর সানস্পট এক্সপ্লেন, কিভাবে এক্সপ্লেন করা যাবে? সানস্পট অ্যাপিয়ার টু বি রিলেটেড টু ম্যাগনেটিক ফিল্ড অন দ্য আর্থ। আর্থের কথা না, এটা তো সানের কথা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অন দ্য সানে, sunspot may be related to magnetic field that follow longitudinal lines on the sun। তাহলে এটি কিন্তু একদম প্যাসেজে বলা আছে, এই যে স্পষ্ট এখানে বলা আছে যে although there is no theory completely explain the nature and function of the sunspot, several model showcase scientists attempt to relate। বিভিন্ন মডেল সায়েন্টিস্টদের যে ওনারা চেষ্টা করেছেন to relate the phenomena to magnetic lines along the lines of longitude। অর্থাৎ লঞ্জিটিউডাল লাইনের সাথে সাথে যে ম্যাগনেটিক লাইনসটা আছে ফ্রম দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস অফ দ্য সান, সেটাকে তারা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেছেন। তাহলে এটা হচ্ছে কথা আমাদের, যে এখানে সানস্পট মে বি রিলেটেড টু ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ফলো লঞ্জিটিউডিনাল লাইন্স অন দ্য সান। তাহলে আমাদের মডেল টেস্ট 1 এর যে ফ্যাসেজগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ শেষ। তো বাকিগুলো দেখি আমি দিয়ে দিব হয়তো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে সবাই দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো এইটা সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়।